আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে বেনজিনের আণবিক সংকেত নির্ণয় করতে হয়। তাহলে বেনজিনের মলিকুলার ফর্মুলা আমরা আগের ভিডিওতে ডিটারমিন করেছিলাম, সেটা ছিল C6H6। এই ভিডিওতে যেটা আমরা শিখব সেটা হচ্ছে যে ডিটারমিনেশন অফ দ্য স্ট্রাকচারাল ফর্মুলা or determination of the molecular structure, অর্থাৎ কেমন দেখতে অণুটা, কতগুলো পাই বন্ড আছে, এটা সাইক্লিক না অ্যাসাইক্লিক, সেই বিষয়গুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে যেটা করা হলো, এই বেনজিনের ফ্লেম টেস্ট করা হলো, অর্থাৎ প্লাটিনাম তারে বেনজিন ঠেকিয়ে যখন আগুনে ধরা হলো তখন দেখা যাচ্ছে রেডিশ ইয়েলো, লালচে হলুদ, শুটি ফ্লেম, অর্থাৎ প্রচুর ধোঁয়া উৎপন্ন হচ্ছে এবং লালচে, শিখাটা লালচে। এইটা কখন হয়? যখন কার্বন কন্টেন্ট বেশি থাকে, আনস্যাচুরেশন যখন বেশি থাকে, কার্বন যখন বেশি থাকে, তখন এই রেডিশ ব্যাপারটা আসে, কারণ প্রচুর পরিমাণে আনবার্নড কার্বন ফ্লেমে ঢুকে যায়। কার্বনগুলো পুড়ছে না, তার মানে কার্বন প্রচুর আছে, তারা ফ্লেমে ঢুকে যাচ্ছে। ফ্লেমে গিয়ে কি হচ্ছে? তাদের এক্সাইটেশন হচ্ছে, ইলেকট্রন লো এক্সাইটেড স্টেট থেকে হাই এনার্জি স্টেটে চলে যাচ্ছে। যখন নেমে আসছে তখন এই হলুদ লাল আলোটা ছাড়ছে। এবার যত কার্বন কন্টেন্ট বেশি হবে তত রেডিশ অ্যাপিয়ারেন্সটা আসবে, আর যত কার্বন কন্টেন্ট কম হবে তত ইয়েলোইশ হবে ফ্লেমটা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কার্বনের পরিমাণটা হাইড্রোজেনের তুলনায় বেশি। এমনিতেও আমরা যদি দেখি, 6টা কার্বন যদি থাকে এবং এটাকে যদি স্যাচুরেটেড ওপেন চেন অ্যালিফেটিক কম্পাউন্ড হতে হয়, কি বললাম? স্যাচুরেটেড অর্থাৎ সম্পৃক্ত, ওপেন চেন মানেই অ্যালিফেটিক হয়ে যাবে। অ্যালিফেটিক হাইড্রোকার্বন যদি হতে হয়, তাহলে এর হাইড্রোজেন থাকার দরকার ছিল 2n+2, অর্থাৎ 6 × 2 12 + 2 14। এর ফর্মুলা হওয়া উচিত ছিল এটা, কিন্তু 6টা কার্বনের জন্য হাইড্রোজেন পাচ্ছি 6টা। তাহলে কটা হাইড্রোজেন কম আছে? 8টা হাইড্রোজেন কম আছে। তাহলে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট সেটা হচ্ছে 14 - 6/2, অর্থাৎ কটা হাইড্রোজেন থাকার কথা? 14টা। কটা হাইড্রোজেন আছে? 6টা। তাহলে 8টা হাইড্রোজেন কিন্তু কম আছে। 2 দিয়ে ভাগ করলাম কেন? না, দুটো হাইড্রোজেন না থাকলে তার পরিবর্তে একটা পাই বন্ড হতে হয় বা একটা সাইক্লাইজেশন হতে হয়। তাহলে এখানে বেরোচ্ছে 4। এই 4খানা কি? এই 4খানা হচ্ছে নাম্বার অফ পাই বন্ডস প্লাস সাইক্লাইজেশন। তাহলে পাই বন্ড এবং সাইক্লাইজেশন মিলিয়ে 4টে হবে। 3টে পাই বন্ড, একটা সাইক্লিক, সেটা হতে পারে। 4টেই পাই বন্ড হতে পারে, 2টো সাইক্লিক সম্ভব নয়। তাই আমরা এবার C6H6কে আঁকার চেষ্টা করব। যদি ওপেন চেন হয়, 1 2 3 4 5 6, 6টা কার্বন। তাহলে পাই বন্ড যদি আমরা দিই, তাহলে 1 2 3। যদি অল্টারনেট দিতে চাই তাহলে এরকম 3টে দেওয়ার পর আরেকটা জায়গা হচ্ছে না, তখন বাধ্য যে এখানে আরেকটা দেওয়া।
তাহলে সেটা কেমন হবে? CH2 ডাবল বন্ড CH বন্ড, তাহলে CH2 ডাবল বন্ড CH হলো বন্ড CH, সেখান থেকে ডাবল বন্ড C, আবার ডাবল বন্ড C, লাস্টে ডাবল বন্ড CH2। এই দুটো যেহেতু sp হাইব্রিডাইজেশন হবে, কারণ এরা দুটো সিগমা বন্ড গঠন করেছে, দুটো পাই আছে, তাই এটা কিন্তু লিনিয়ার হবে, এরকম জিগজ্যাগ হবে না। তাহলে এইটা একটা প্রবাবেল স্ট্রাকচার। আর কি হতে পারে? আর হতে পারে যে এটাকে সাইক্লিক করলাম। তাহলে সাইক্লিক করলে কি হবে? একটা ডবল বন্ড ইকুইভ্যালেন্ট এখান থেকে বেরিয়ে গেল, অর্থাৎ দু প্রান্তের দুটো হাইড্রোজেনকে সরিয়ে তবেই আমরা সাইক্লাইজেশনটা করতে পারবো। পড়ে আছে তিনটে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট, তাহলে তিনটে পাই বন্ড দেবো, একটা, দুটো, তিনটে। এটা একটা পসিবল স্ট্রাকচার। আরেকটা হতে পারে এইটা। আর কোনো পসিবিলিটি কিন্তু আসছে না, এটা এটা এটা। বেশ, এইটা যদি হতে হয় তাহলে যেহেতু প্রচুর পাই বন্ড আছে, তাহলে পাই বন্ডের যে রিয়াকশনগুলো, সেই রিয়াকশনগুলো এর দেখানো উচিত। সেটা আমরা একটু চেক করে নিই। আমরা ইথিন নিয়ে দেখিনি যে পাই বন্ডের রিয়াকশনগুলো কি কি হয়, অর্থাৎ ডবল বন্ড থাকলে কি কি রিয়াকশন আমরা পাই। প্রথমে ব্রোমিন দিয়ে আমরা CCl4 এর প্রেজেন্সে, সলভেন্ট এটা, ইন ডার্ক we will get an addition reaction, এখানে হবে BrCH2 CH2Br, অর্থাৎ 1,2 ডাইব্রোমো ইথেন। এর যে রেডিশ কালার আছে সেই কালারটা ভ্যানিশ করে যাবে, কালারলেস হয়ে যাবে সলিউশনটা। সেখান থেকে বোঝা যাবে যে অ্যাডিশন রিয়াকশনটা হয়েছে এবং এখানে আনস্যাচুরেশন অর্থাৎ অসম্পৃক্তি ছিল। নেক্সট আমরা যদি H3O+ দিই বা কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়ার পর তারপর জল দিই, সেক্ষেত্রে হবে CH3, অর্থাৎ এখানে H+ লাগলো আর ওখানে OH লাগবে, CH3 CH2 OH, অ্যালকোহল তৈরি হলো। তারপর যদি আমরা কোল্ড অ্যান্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4 দিই, এটা বায়ারের বিকারক, তখন দুটো OH লাগবে পাই বন্ডটা খুলে গিয়ে। এটা হলো গ্লাইকল বা ইথান 1,2 ডাইল। এখানে যে পার্পেল ভায়োলেট কালারটা আছে KMnO4 এ, সেটা কনভার্ট হয়ে যাবে কালারলেস সলিউশনে। এখান থেকে বোঝা যাবে যে আনস্যাচুরেশন আছে। আর একটা রিয়াকশন হচ্ছে নিকেল হাইড্রোজেন হিট দিলে কি হবে? CH3 বন্ড CH3, খুব ফাস্ট অ্যাডিশন হবে। দিয়ে স্যাচুরেটেড হাইড্রোকার্বন তৈরি হবে। এখন যদি আমরা সিম্পল নিকেলের পরিবর্তে র্যানি নিকেল ব্যবহার করি, যেটা একদম অ্যাটমিক স্টেটে পাউডার্ড, তখন আর এই টেম্পারেচারটা লাগবে না। 200 ডিগ্রি সেন্টিগ্রেড যে উষ্ণতাটা প্রয়োজন হয় সেটা তখন আর প্রয়োজন হবে না। তো ডবল বন্ড থাকলে, অর্থাৎ পাই বন্ড থাকলে এই ধরনের বিক্রিয়াগুলো দেখায়। তাহলে বেনজিন যদি এরকম দেখতে হয় তাহলে তার এই রিয়াকশনগুলো সব দেওয়া উচিত। দেখা যাক বেনজিন এগুলো দেয় কিনা।
বেঞ্জিনে প্রথমে আমরা Br2 CCl4 ডার্ক দিলাম, কোনো বিক্রিয়া হলো না। টেম্পারেচার বাড়ানো হলো, বিক্রিয়া হলো না। তারপর আমরা অ্যাসিড দিয়েছিলাম, হাইড্রেশন হলো না। আগেরটাতে হাইড্রেশন হয়েছিল, একদিকে H+, একদিকে OH। তারপর আমরা বায়ার্স রিয়েজেন্ট দিলাম, কোল্ড অ্যান্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4। পার্পেল ভায়োলেট কালারটা গেল না, তার মানে বিক্রিয়া হলো না। নেক্সট নিকেল 3 হাইড্রোজেন হিট দিলে এটা তৈরি হচ্ছে C6H12, অর্থাৎ C6H14 হচ্ছে না, একটা পাই বন্ড থেকে যাচ্ছে বা একটা সাইক্লাইজেশন থেকে যাচ্ছে, কিন্তু অ্যাডিশনটা হচ্ছে স্লো অ্যাডিশন। এখান থেকে কি কনক্লুশন হচ্ছে দ্য ডাবল বন্ডস present in benzene are somehow silent। এটাই হচ্ছে এখান থেকে কনক্লুশন। আর বেঞ্জিনের যে স্ট্রাকচার আমরা প্রস্তাব করেছিলাম যে এইটা হতে পারে, সেটা ক্যান্সেল হয়ে গেল, এই স্ট্রাকচারটা সম্ভব নয়। তাহলে পড়ে রইল এই দুটো নিয়ে স্টাডি করা যাক। এবার যদি বলি যে এইটা হবে কিনা, এটাকে যদি সঠিকভাবে আঁকা হয় তাহলে এরকম হবে। এক দুই 3 4 3 4 5 6 5 6। এখন সাইক্লোবিউটেন যেটা পাচ্ছি পরপর দুটো, তারা একটা সাইড শেয়ার করেছে, ফলে 4 4 8টা কার্বনের পরিবর্তে 6টা কার্বন এখানে। এই সাইক্লোবিউটেনের এখানে হাইব্রিডাইজেশন কত? এটা sp2, এটা sp2, এটা কোনো পাই বন্ড নেই, তাহলে এটা হচ্ছে sp3। এখানে একটা হাইড্রোজেন আছে, এটা sp2, এটা sp2। তাহলে sp2 হলে বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত 120, সে জায়গায় কত হবে? এটা একটা স্কোয়ারের ফ্লেক্সিবিলিটি নেই, ছোট সাইজ, ফলে সেখান থেকে যে ডিস্টর্ট করবে তারও উপায় নেই, ফলে এটা 90 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হবে। তাহলে 30 ডিগ্রি স্ট্রেন রয়েছে, একটা হিউজ স্ট্রেন রয়েছে মলিকিউলটাতে, ফলে এই স্ট্রাকচারটা কিন্তু হবে না। কারণ এটা যদি হতো তাহলে মলিকিউল হাইলি রিঅ্যাক্টিভ হতো। আমরা দেখতে পাচ্ছি পাই বন্ড থাকলে যে সমস্ত বিক্রিয়কের সাথে সহজে বিক্রিয়া করা উচিত, যে সমস্ত রিয়াকশনের দেখানো উচিত, সেগুলো কিন্তু দেখাচ্ছে না। আর এই যে নিকেল হাইড্রোজেন দেওয়াতে যে 3টে হাইড্রোজেন অ্যাডিশন হচ্ছে, এই স্ট্রাকচারে কিন্তু 3টে হাইড্রোজেন অ্যাডিশনের আমরা পজিশন পাচ্ছি না। আমরা দুটো পাই বন্ড দেখতে পাচ্ছি, সেই দুটো পাই বন্ডে দুটো H2 লাগবে। সুতরাং এই স্ট্রাকচারটাও কি হলো? ডিসকার্ড হয়ে গেল। তাহলে এখন পড়ে রইল এইটা। এবার এইটা তে 3টে পাই বন্ড রয়েছে আর একটা সাইক্লাইজেশন হয়েছে।
সাইক্লাইজেশন মানে প্রান্তের দুটো হাইড্রোজেনকে খুলে কানেকশন করা। তাহলে সেখানে দুটো হাইড্রোজেন কমেছে আর 3টে পাই বন্ডে 3 2 6টা, অর্থাৎ টোটাল 8টা হাইড্রোজেন কমেছে করসপন্ডিং ওপেন চেন স্যাচুরেটেড অ্যালিফেটিক কম্পাউন্ড থেকে। তাহলে এই স্ট্রাকচারটা C6H6 ফর্মুলাটাকে সাপোর্ট করছে এবং যে 4টে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট আমরা বের করেছিলাম একটু আগে সেটাকে সাপোর্ট করছে। আবার মলিকিউলটাতে স্ট্রেনও নেই, 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত, সেটাই হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে 3টে পাই বন্ড যদি থাকে তাহলে তার তো এই বিক্রিয়াগুলো ভালোভাবে দেওয়া উচিত, হৈ হৈ করে দেওয়া উচিত, কিন্তু দিচ্ছে না কেন? হোয়াই দ্য ডবল বন্ডস প্রেজেন্ট ইন বেঞ্জিন আর সাইলেন্ট? কেন তারা ইনার্টের মতো আচরণ করছে, তারা বিক্রিয়া করছে না কেন? তখন একজন বিজ্ঞানী সাজেশন দিলেন যে যদি সাইক্লিক স্ট্রাকচার থাকে এবং সেখানে অল্টারনেট সিঙ্গেল অ্যান্ড ডবল বন্ড থাকে তাহলে সেই ডবল বন্ডগুলো সাইলেন্ট হয়ে যায়। তাহলে উনি কি বললেন যে অল্টারনেট সিঙ্গেল অ্যান্ড ডবল বন্ডস in a cyclic compound makes the double bonds inert। এটা একটা হাইপোথেসিস দিলেন, কিন্তু তার কিছু বছর পরেই একটা যোগ আবিষ্কার হলো। এটা হচ্ছে সাইক্লো অক্টা টেট্রাইন। 8টা কার্বন আছে আর 4টে ডবল বন্ড আছে, অল্টারনেট সিঙ্গেল অ্যান্ড ডবল বন্ড। তাহলে এটারও ডবল বন্ডগুলো সাইলেন্ট হওয়া উচিত। এখানে অল্টারনেট সিঙ্গেল অ্যান্ড ডবল বন্ড রয়েছে, এটা সাইক্লিক স্ট্রাকচার। যদি এই হাইপোথিসিসটা কারেক্ট হয় তাহলে এখানেও ডবল বন্ড সাইলেন্ট হওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে এ সমস্ত বিক্রিয়াগুলো হৈ হৈ করে দিচ্ছে। নিকেল 4টে হাইড্রোজেন অ্যাডিশন হচ্ছে, ফার্স্ট অ্যাডিশন, ব্রোমিন অ্যাডিশন হয়ে যাচ্ছে, H3O+ এইচ আর ওইচ লাগছে অর্থাৎ অ্যালকোহল হয়ে যাচ্ছে, এখানে মাল্টিপল ওইচ ঢুকে যাচ্ছে অর্থাৎ পলিহাইড্রিক অ্যালকোহল তৈরি হচ্ছে। তাহলে এই হাইপোথিসিসটা ইনকারেক্ট। স্ট্রাকচারটা এটা মনে হচ্ছে যেন হবে, কিন্তু এক্সপ্লানেশন পাওয়া যাচ্ছে না কোন ঘটনার, যে এর ডবল বন্ড সাইলেন্ট কেন। কেন 3টে পাই বন্ড থাকা সত্ত্বেও পাই বন্ডের যে ক্যারেক্টারিস্টিক রিয়াকশনগুলো আছে সেগুলো এ রেসপন্ড করছে না কেন? এটাই এখন একটা বড় প্রশ্ন। এই স্ট্রাকচারটা প্রস্তাব করেছিলেন কেকুলে। তিনি আরো দেখলেন যে অর্থোজাইলিন তার যখন ওজোনোলিসিস করা হচ্ছে তখন 3 ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তাহলে O3 এক্সেস দিয়ে জিঙ্ক জল দেওয়া হলো। আমরা জানি যে ডবল বন্ড ভেঙে গিয়ে দুটো অক্সিজেন ঢুকে যায়, তাহলে এখানে উৎপন্ন হবে কি CH3C, ডবল বন্ড এইখানটা ভেঙে গেছে আর এখানটা ভেঙে গেছে, তাহলে এটা হবে CHO। এদিকটা হবে CH3CO CHO, তাহলে এটা দুটো তৈরি হবে, প্লাস গ্লাইঅক্সাল তৈরি হবে, এটা মিথাইল গ্লাইঅক্সাল, 2 মলিকিউলস তৈরি হলো।
আর গ্লাইঅক্সাল এক মলিকিউল তৈরি হলো, এইটা CHO CHO। এবার এখানে আসি, এখানে এইখানটা ভাঙবে না, এইখানটা ভাঙবে, তাহলে এটা হবে CH3CO COCH3 ডাইমিথাইল গ্লাইঅক্সাইড প্লাস কি হবে, এখানটা ভেঙে যাচ্ছে, এখানটা ভেঙে যাচ্ছে, এখানটা ভেঙে যাচ্ছে, তাহলে এখানে একটা CHO CHO, এখানে CHO CHO, তাহলে 2 এটা তৈরি হবে, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 3। 3 ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তাহলে এই 3 ধরনের প্রোডাক্ট এক্সপেরিমেন্টালি আমরা দেখতে পাচ্ছি। সেটা কি সাপোর্ট করছে? সাপোর্ট করছে যে অর্থোজাইলিনে যে পাশাপাশি দুটো CH3 আছে তার মাঝে একবার ডবল বন্ড থাকছে, তার মাঝে একবার ডবল বন্ড থাকছে না। অথচ এই দুটোকে আলাদা করে বোতলে আমি ভরতেও পারছি না, যে এটাকে একটা আলাদা বোতলে ভরে দিলাম, এটা একটা আইসোমার, এটা আর একটা আইসোমার, সেটাকে সেপারেট করা যাচ্ছে না, কিন্তু প্রোডাক্ট এটা পাচ্ছে। তখন কেকুলে একটা কথা বললেন, সেই কথাটার ব্যাখ্যা উনি দিতে পারেননি, কিন্তু ঘটনাটা উনি সত্য বলেছেন। উনি বলছেন যে এটা হওয়ার কারণ যে এখানে পাই বন্ডগুলো কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যায়, পজিশন চেঞ্জ করে নেয় এবং র্যাপিড ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করে। তার ফলে এখনই সিঙ্গেল বন্ড তো এখনই ডবল বন্ড, ফলে এটাকে আলাদা করা যাচ্ছে না। এবং যখন ভাঙছি তখন ওজোন লিসিসের মাধ্যমে যখন ভাঙা হচ্ছে তখন আমরা 3 ধরনের প্রোডাক্টই পাচ্ছি। কিন্তু ডবল বন্ডের বিষয়টা কিন্তু আনএক্সপ্লেনড থেকেই গেল। তাহলে সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব।